আন্তর্জাতিক মহল, বিদেশিরা বিএনপির নেতৃত্ব কাঠামো সমর্থন করে না। তারা তারুণ্যের উত্থানকে সমর্থন করে, অ্যাপ্রিসিয়েট করে, চায়। দর্শক, আপনি যদি ইউকে কিংবা ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের দৃষ্টিভঙ্গিটা দেখেন এখনকার বাংলাদেশের বিষয়ে, তারা বাংলাদেশের সংস্কার চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায়, তারা ডক্টর ইউনূসকে সমর্থন করে এবং তারুণ্যের যে উত্থান এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তারুণ্যের শক্তির প্রতি তাদের সমর্থন দিন দিন বাড়ছে। প্রয়োজনে তাদেরকে অর্থায়নও করবে, লিডারশিপ ট্রেনিং দেবে। দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপিতে পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্রের ফলে তাদের মধ্যে ইন্টারনাল বা পার্টি ডেমোক্রেসি নেই। পার্টি ডেমোক্রেসি না থাকার কারণে জাতীয় পর্যায়ে তারা ডেমোক্রেসি দিতে পারে না। যেমন দেখেন, আওয়ামী লীগের নেতা কে হবে, এটা কি জনগণের উপর বা দলের ডেলিগেটদের উপর মোটর নির্ভর করতো? নো। আওয়ামী লীগের নেতা কে হবে এটা অন্ধভাবে শেখ হাসিনা। আওয়ামী লীগের সেক্রেটারি কি হবে এটা কি জনগণের উপর নির্ভর করতো বা আওয়ামী লীগের ডেলিগেটদের উপর নির্ভর? শেখ হাসিনা যাকে বলবেন সে। এমন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কে হবে, শেখ হাসিনা যাকে বলবেন সে। আওয়ামী লীগের অন্যান্য পোস্ট পদবি কারা পাবে, শেখ হাসিনা যাকে বলবে সে। এটা কি কোনোভাবে গণতন্ত্র বলা যায়? না। বিএনপির দিকে তাকান, বিএনপির চেয়ারপারসন কে হবে, এটা বিএনপি ডেলিগেটদের উপর কি নির্ভর করে? না। চোখ বুঝে আন্দাজে বলা যায়, খালেদা জিয়া সুস্থ থাকলে খালেদা জিয়া, না হলে তারেক রহমান। খালেদা জিয়া যদি মারা যায় তাহলে বিএনপির ভারমুক্ত চেয়ারপারসন কে হবেন? তারেক রহমান। এতে কোনো সন্দেহ সংশয় আছে? নেই। এবং ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কি হবেন? তারেক রহমান যাকে বলবেন সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কি হবেন? তারেক রহমান যাকে বলবেন সে। বিএনপির মহাসচিব কি হবেন? তারেক রহমান যাকে বলবে সে। কোনো গণতন্ত্র, দলের লোকজনের ভোট নেওয়া বা ডেমোক্রেসির কোনো লেশমাত্র এখানে আছে? নেই। এই যে কাঠামো, বিদেশিরা এটা সমর্থন করে না। এটা কোনো গণতন্ত্র নয়। যাদের পার্টির মধ্যে এভাবে একনায়কতন্ত্র, তারা দেশে গণতন্ত্র কি দিবেন? এই যে হাসিনা দেশ চালাতো, মন্ত্রী পরিষদ ওগুলো তো পুতুল। হাসিনার উপরে কোনো কথা বলতে পারতো? হাসিনা সবার কাজ ছিল হাসিনাকে তেল দেওয়া। অতএব বাংলাদেশে গণতন্ত্র ছিল না। বিএনপির ক্ষেত্রে কিন্তু সেম স্ট্রাকচার, তারেক রহমান, খালেদা জিয়া, এর বাইরে কিছু নেই। তো এটা নিয়ে প্রশ্ন তুলেছে, হ্যাঁ, তরুণ প্রজন্ম এটা নিয়েই প্রশ্ন তুলতে চায়, গণতন্ত্র থাকতে হবে। একটা মজার ঘটনা ঘটেছে। বিএনপির বুইরে বুইরে নেতাদের পাশে বসিয়ে ব্রিটিশ এমপি রূপা হক তিনি ধুয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন দেখেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, আরো নেতারা অনেকে বুঝছেন না, না বুঝে হাসছেন, আমি দেখছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রূপা হক বলেন, আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি দুটি দল দেশকে নিয়ন্ত্রণ করছে, দুই বেগম দেশ চালাচ্ছেন এবং পরিবারতন্ত্র, স্পষ্ট বলেছেন। এর মানে আওয়ামী লীগ তো গেছে, বিএনপিকে বলছে দুই বেগম দেশ চালাচ্ছেন, এই যে পরিবারতন্ত্র, ঘুরে ফিরে এই দুইজন। না না, এটা কোনো গণতন্ত্র না। তরুণরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে, এটা কাজে লাগাতে হবে। এর মানে এই রূপা হকের সমর্থন, এই রূপা হক তো রূপা হক ব্যক্তিগত মত দেন, এটাই হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটির দৃষ্টিভঙ্গি মোস্টলি, যে তরুণরা নতুন বাংলাদেশ এটা কাজে লাগাতে হবে। মানে এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। এই দুই বেগম, এই দুই নেতা, সব তারেক রহমান যা বলবে এই কাঠামো থেকে বের হয়ে আসতে হবে। এটাই রূপা হক বোঝাতে চেয়েছেন। রূপা হকের বক্তব্যের তাফসির এটাই। আর তারুণ্যের প্রতি সমর্থন তো স্পষ্ট হয়েছে। আর এই তারুণ্যকে বিএনপি বলে কি দেখেন, এখানে একটা জবাব আছে মজার, মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে। মানে জবাবটা আমি তার বক্তব্যের বিপরীতে সেট করতে চাই। নতুন বাংলাদেশে এমনটি ভাবা ঠিক হবে না, বড় দুই রাজনৈতিক দল ছাড়া অন্যরা কিছু করতে পারবে না। না, এই যে বড় দুই দলের যে অথরিটেরিয়ান পলিসি, এর বিরুদ্ধে বললেন। নতুন বাংলাদেশে দক্ষ মেধাবী যারা, তাদের সুযোগ দিতে হবে। এমন ভাবা ঠিক হবে না বয়সে ছোট বলে তারা কিছুই করতে পারবে না। এর মানে এই যে তরুণরা, শিক্ষার্থীরা, তারা বয়সে ছোট, তারা কিছু করতে পারবে না, এরকম ভাবা ঠিক হবে না। মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছেন যে বাপের চাইতে বেশি বোঝা কিন্তু ভালো না। এমন ভাব নিয়েছেন যে ওরা ছোট ছেলে, ওরা বুঝবে না, আমরা সব বুঝি। এবং যখন নাগরিক কমিটির ছেলেরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বিএনপি নেতাদের সাথে, বুড়ে বুড়ে নেতাদের সাথে টক শুনতে যায়, তখন এমন ভাব নয় যে তারা বয়স্ক লোক সব বুঝে আর ওরা কিছু বোঝে না। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বলছে যে না না, এটা ভাবা ঠিক হবে না, ওরা আপনাদের চাইতে বেশি বোঝে। এটা ডিজিটাল ওয়ার্ল্ড, গ্লোবাল ভিলেজ, এখানে তরুণরা যা বুঝে, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ, টেক জায়ান্ট বা ইত্যাদি ইত্যাদি যত আবিষ্কার সব তরুণরা করেছে, ইয়াংরা এগুলো চালাচ্ছে। অতএব পৃথিবী চালাচ্ছে তরুণরা, আর ওদের বয়স কম বোঝে না, এইসব ভাওতাবাজি কথা দিয়ে চলবে না।
তো দর্শক, এটা একটা চমৎকার দৃশ্য। আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন সেখানে। তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় গেলে পররাষ্ট্রমন্ত্রী হবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা আমরা বুঝি। তখন আওয়ামী লীগ যেরকম ভারতকে স্বামী মনে করত, তখন বাংলাদেশের স্বামী হয়ে যাবে ভারত, কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী পিওর ভারতীয় মাল। 2018 সালের নিশিরাতে নির্বাচনকে বৈধতা দেওয়ার নেপথ্যে একজন ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং গোপন বৈঠক করেছেন ভারতের সাথে, সমঝোতা করেন 70 আসন বিএনপির দেওয়ার কথা ছিল, কিন্তু শূন্যটা কেটে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের কূটনীতি বাণিজ্য কেন্দ্রিক হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বাণিজ্য কেন্দ্রিক হলে তখন এই সুতা দিয়ে দেখবেন যে ভারতের সাথে আবার দহরম, আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখন আমরা ক্ষমতায় আসব আমাদের কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক। যখন আমরা না, তারা ক্ষমতায় আসবেন, এটা আপনারা কোথায় পেয়েছেন? বলবেন যে যদি আমরা ক্ষমতায় আসি, যখন না, যদি আমরা ধরে নিয়েছেন যে নিশ্চিত ক্ষমতায়, এত সোজা না ভাই। আমাদের কূটনীতি এই জন্য ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে, বা কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক। এটা নিয়ে অনেক ক্রিটিক করা যায়। বাণিজ্য কেন্দ্রিক কূটনীতি এটা অ্যাবসলিউটলি একটা ইউটোপিয়ান কনসেপ্ট। বাণিজ্য কেন্দ্রিক কূটনীতি হয় না। হ্যাঁ, এটা চেষ্টা করা যায়, কিন্তু কূটনীতিতে বাণিজ্যের বাহিরেও অনেক স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স থাকে, অনেক হিসাব নিকাশ থাকে। ইডিওলজির ইম্পর্টেন্স কম। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ প্রাইম ডিটারমিনেন্ট অফ ফরেন পলিসি, রাইট? কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট মানে শুধু বাণিজ্যিক ইন্টারেস্ট নয়, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ইন্টারেস্টের চাইতে ঊর্ধ্বে কাজ করে। অতএব শুধু বাণিজ্য ভিত্তিক কূটনীতি এটা হয় না, এটা পৃথিবীর কোথাও ফাংশন করে না, এটা সম্ভব নয়, এত সহজ নয়। ফরেন পলিসি এত সহজ নয়। আমির খসরুরা পররাষ্ট্র মন্ত্রণালয় চালালে দেশটাকে কোথায় নিয়ে যাবে কে জানে। প্রতিটি মিশনকে বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ত নিয়ে তাদের অগ্রগতির প্রতিবেদন দিতে হবে। আওয়ামী লীগের শাসন আমলে অর্থনীতিতে অলিগার্কদের উত্থান পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আরো বলেন, আওয়ামী লীগ শুরুতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে, এরপর দলটি একে একে সব জায়গা দখল করেছে। পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকের মধ্যে সীমাবদ্ধ করা হয়, যার ফলে সবার সামনে সুযোগ না থাকায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থনীতি হবে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা গেলে দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে অর্থনীতি হবে গণতান্ত্রিক। হ্যাঁ, পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলতে একটা কথা আছে, কিন্তু অর্থনীতি হবে গণতান্ত্রিক। বোঝা যায় যে তাদের মেধার দূর কত দূর। এটা কোনো সুন্দর একাডেমিক পরিভাষা না। ডেমোক্রেটিক ইকোনমি শুনেছেন এ ধরনের টার্ম? হ্যাঁ, ডেমোক্রেটিক ইকোনমি বা ডেভেলপমেন্টের ডেমোক্রেটিক পার্সপেক্টিভ এগুলো আছে, কিন্তু এটা সুন্দরভাবে বলতে পারছেন না তারা। অর্থনীতি হবে গণতান্ত্রিক, এটা কোনো স্মার্ট কথা না। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তারা যেন সমান সুযোগ পান, সেদিকে নজর দিতে হবে। বিগত বছরের তুলনায় বর্তমান বাংলাদেশি বিনিয়োগের পরিবেশ ভালো। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখন খুব ভালো পরিবেশ তৈরি হয়েছে, সামনে এটি আরো ভালো হবে। তিনি আরো বলেন, রাজনীতি পুরনো এমনভাবে কথা বলছেন যে এই কিছুদিন পরে আমি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছি, আমি এই করবো সেই করবো, এরকম একটা ভাব, এই আত্মবিশ্বাসে কাজ হবে না। তিনি আরো বলেন, রাজনীতি পুরনো ইস্যুতে পড়ে থাকলে চলবে না, আমাদের নতুন সম্ভাবনা তৈরি নিয়ে কথা বলতে হবে। বিদেশে বিনিয়োগকারীদের যেন কখনো বৈষম্যের মুখে পড়তে না হয় সেটা নিশ্চিত করতে হবে। এই দিক থেকে গণতান্ত্রিক অর্থনীতি বলা যায়, কিন্তু একাডেমিক টার্ম ব্যবহার করা শিখতে হবে। অর্থনৈতিক গণতন্ত্রায়নের প্রয়োজনীয়তা মানে সবার জন্য সমান সুবিধা, এটা বোঝানোর চেষ্টা করেন। তাও অর্থনীতির থিওরিতে সবার জন্য সমান সুবিধা, এটা অর্থনীতিতে বাস্তবসম্মত কথা নয়। গণতন্ত্র যেরকম সবার ভোটের সমান মূল্য, অর্থনীতিতে সবার মতামতের সমান মূল্য হয় না। এখানে ডেমোক্রেসির বিষয়টা আলাদা। আর নানান বিষয়ে কথা বলেছেন। মূল কথা হচ্ছে এটাই দর্শক, রূপহঙ্গের কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। একেবারে বিএনপির মুখের উপর বলে দিয়েছেন যে 2 বেগম দেশ চালিয়েছেন, এই বৃত্ত থেকে বের হয়ে আসা উচিত, পরিবর্তনটা বের হয়ে আসা উচিত। বিএনপির মুখে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এটা একটা চপেটাঘাত। দর্শক, এর জন্য আমরা বলবো যে এই নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশে যদি বিএনপিকে খাপ খাওয়াতে হয়, বিএনপির উচিত, তারেক রহমান উচিত দ্রুত দেশে চলে আসা, দেশে এসে দলের কাউন্সিল দেয়া। হ্যাঁ, কাউন্সিল দিলে চেয়ারপারসন পদে তারেক রহমান জিতবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু কাউন্সিল দিয়ে তিনি জিতুক, বিনা ভোটে তিনি হয়ে যাবেন, এটা গণতন্ত্র নয়।
এরপরে মহাসচিব কি হবেন, এই জন্য তরুণদের স্পেস দিন। তারুণ্যের রাজনীতির সাথে যদি খাপ খাওয়াতে চান, টিকে থাকতে চান, তারুণ্যদের স্পেস দিন। যেমন শহীদুদ্দিন চৌধুরী, এনি, ইঞ্জিনিয়ার ইশরাক, আমিনুল হক, এই টাইপের তরুণদেরকে আরো বড় পদ দেন। কয়েকজন তরুণকে স্থায়ী কমিটিতে ঢুকান। তারুণ্যের পালস আপনারা বুড়ো মানুষটা বুঝেন না, আপনার তারুণ্য বিমুখ। এমনকি ছাত্র দল, যেটা ছাত্র হওয়ার কথা, এটাই আপনি বুড়োদের মাধ্যমে করছেন। অতএব বিএনপি ভুল ট্র্যাকে আছে। আমরা রাইট ট্র্যাকে আসার জন্য আহ্বান জানাই।